রেল লাইনের প্রত্যেকটা পাথর আমার শৈশব। কোনোটা সেজ কাকার বকুনি, কোনোটা বা রমার চোখ, কোনোটা মায়ের পড়ি আঙুল, বন্ধুর মুখ থেকে শোনা প্রথম অস্ত্রের শব্দ কোনোটা বা। রেল লাইনের প্রত্যেকটি পাথর আমার শৈশব। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা। এটা পেয়েছি বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় উৎস আর কি, আসানসোল শিল্পভূমি কবি ও কবিতা প্রকাশন, ট্রিনিটি ট্রাস্ট, গুগলসের মিলন সাগর থেকে এটা কালেক্ট করা হয়েছে। অজিতেশদার লেখা কবিতাটার নাম দিয়েছেন উনি পাণ্ডবেশ্বর থেকে ভীমগড়ের পথে হাঁটতে, এই নামটা দিয়েছে। ছোট ছোট উদ্ধত ঘাস আর বনফুলের উপর যদি হুমড়ি খেয়ে পড়ি, তবে বাবার বিশাল বুকে আমার শত্রুহীন মুখ দেখতে পাবো তখন। পাশের নিস্তর ডোবা জলে হাত বাড়ালেই আমি উল্টোনো নৌকোর মতন ভিজে ফোলা আরতির ফ্রক পরা সবসবে ভেজা চুল গুটো করে তুলে আনতে পারি এই মাত্র। টেলিগ্রাফের থামের ভেতর বাজছে আসন্ন সন্ধ্যার ভয় আর বিস্ময়ের ঐকতান। লাইনের ওপরকার এগিয়ে আসা সাইকেলের কিটকিট শব্দে রাধু বাজিকর ম্যাজিক বাক্সের হাতল ঘোরাচ্ছে উচ্ছ্বসিত চোখ একাগ্র করে। আর আমি পবিত্র হাতে ঘর্মাক্ত পয়সা নিয়ে দাঁড়িয়ে আছি আকাঙ্ক্ষায়, আগ্রহে। পাণ্ডবেশ্বর থেকে ভীমগড়ের পুরোটা পথ আমার শৈশবের বিস্তীর্ণ বিছানা। পাণ্ডবেশ্বর থেকে ভীমগড়ের পুরোটা পথ আমার শৈশবের বিস্তীর্ণ বিছানা। আমরা আজকে মুরারি রায়চৌধুরী, তার সম্পর্কে আলাদা করে এক্ষুনি আমার পরিচয় বোধহয় দিতে হবে না। আমরা সারাক্ষণ যা যা কথা বলবো সে কথার মধ্য থেকেই তাকে আমরা চিনবো, বা যতটুকু আমরা জেনেছি আর একভাবে হয়তো জানবো। আমরা একটু মুরারিদার কাছে এসেছি এই কারণে যে মুরারিদার গান শুনেছি, মুরারিদার সুরারোপিত নানান গান, থিয়েটারে তার কর্মকাণ্ড, এই সমস্ত কিছু সম্পর্কে কম বেশি একটু জানি। সেটাই একটু এই যে ধারাবাহিক তার চর্চা, সেই চর্চার ইতিহাসটা সম্পর্কে একটু আমরা জানতে চাই। তাই মুরারিদা নমস্কার, আপনাকে আমার প্রথম জিজ্ঞাসা এই যে এই গানের জগতে আপনি এলেন কিভাবে? আপনার ছোটবেলা থেকে কি বাড়িতে কোনো গানের চর্চা ছিল যেখান থেকে আপনি গানটাকে ভালোবাসলেন? আসলে ছোটবেলা থেকে গান ভালোবাসতাম। কেন ভালোবাসতাম সেটা তো উত্তর দিতে পারবো না। ভালো লাগতো। আমার জন্ম শোভাবাজার, উত্তর কলকাতা, সেখানে আমার মামা বাড়ি। ছোটবেলায় সেখানে গান শুনলে ছুটে ছুটে জানলার কাছে ছুটে যেতাম। ওই এক সময় কীর্তন করে বেড়াতে যেত রাস্তা দিয়ে, একটা আকর্ষণ তৈরি হতো। এটা একটা সূচনা বোধ হয়, সেই জন্য আমার কথাটা তুললাম। কিন্তু তারপরে আমি ফিরে আসি পাইকপাড়া, এবং সেখানে বড় হতে থাকলেও সে দুর্গা পুজো হতো সোদপুরে আমার কাকার বাড়িতে। সেখানে আমরা সবাই মিলতাম। আমি ছিলাম তখন অনেক ছোট। সেখানে আমার দাদা বা আমার আত্মীয় স্বজন যারা, তারা গান গাইতেন। আমি ছিলাম শ্রোতা প্রথম অবস্থায়। যা হয় ছোটদের দেখলে, এই তুমি একটা গান গাও, তুমি একটা গান গাও, তুমি একটা গান গাও। তা আমার শখ হতো, গান শুনতাম যেমন ভালো লাগতো, তখন একটা দুটো গান শুনে বেসুরে যা হতো, একটা কি হতো আমি জানি না, কিন্তু ওটা গাইতাম। এবং গান শুনলে পরে যদি কেউ মারও দিত, আমাকে মারও খেতাম, তাহলে ওই গান শুনলে পরে সে কান্না থেমে যেত। এরকম একটা ব্যাপার ছিল ছোটবেলায়। এইটুকু, কেন তার কারণ আমি বলতে পারবো না। ভালো লাগতো গান। এই ভালো লাগা নিয়ে কিছুদিন যাওয়ার পর হঠাৎ মনে হলো, যখন একটু বড় হলাম, স্কুলে একটু উঁচু ক্লাসে পড়তে শুরু করেছি, যে আচ্ছা গান কি করে গায়, কি করে বাজায়, কি করে, এই প্রশ্নগুলো আমার মধ্যে আসতে আরম্ভ করলো। খালি করে আমি তখন যেসব গান বেরোতো সেই সময়কার,
মানে প্রথমটা আমি যখন কথা বলছি এটা 50 দশকের শেষের দিকের কথা, তারপরে 60-এর দশকের প্রথম দিকের কথা। এই সময়টা গান শুনে শুনে গান তুলতাম, রেকর্ড পুজো সংখ্যার গান বেরোতো, তখনকার দিন ছিল বিখ্যাত আর্টিস্টরা যারা গাইতেন, শ্যামল মানব, তরুণ মিশেল, হেমন্ত মুখার্জি, এসব। তারপর আমার দাদা টাদারাও আসতেন আমাদের বাড়িতে, তখন গানের আসর টাসর বসতো। তা এই থেকে শুরু হলো আমার গানের প্রতি একটা, কি বলবো, ভালোবাসা তো ছিলই, ইন কোয়েস্ট অফ মিউজিক অ্যান্ড সং খোঁজা শুরু হলো। কিন্তু হারমোনিয়াম নেই বাড়িতে, বাবাকে বললে তো বাবা খুব কথাই বলতে পারতাম না, এরকম একটা অবস্থা। তার মাঝখানে হতে কি আমরা, আমাদের পাড়ায় একটা কীর্তনের দল ছিল, তাদের একটা সিঙ্গেল হারমোনিয়াম ছিল, সেটা চেয়ে এনে বাজাতাম। আমরা প্র্যাকটিস করি কি করে হারমোনিয়াম বাজা, সা কোনটা, ওই কোনটা, কোনটা কি করতে করতে শেখেননি না, ওই তখন পরবর্তীকালে শিখেছি। করতে করতে বাজাতাম। তখন বাবা বললেন তোদের যখন এরকম, তো আমার বোনকে একটা হারমোনিয়াম কিনে দেওয়া হলো। বোনের জন্য মাস্টার রেখে দেবো, কিন্তু আমি আমার জন্য কিছু নয়। আমার ছোট কাকা ওইসব দেখে বললেন যে এটা কি কথা, অন্যায়, এই ছেলেরা তো গানের শখে গান গাইতে চায়, গায়, বাজায়, বাজানোর চেষ্টা করে। কাকা আমাকে তবলা কিনে দিলেন, ছোট কাকা। তা এই শুরু হলো ওই গান বাজনা বাড়িতে, করতে 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 আরো বেশ কয়েক বছর চলে যাওয়ার পর আমি বলছি 60-এর দশকের প্রথম দিকে, তখন আপনার বয়স কত? তখন 18-র বেশি হবে, 16-17। তখন পাড়ায় যে ফাংশন হতো না, সেই ফাংশনে ছোটরা বা এই মানে বড় শিল্পী পরে আসবে, তা আমাদের যে সব ওপেনিং টোপেনিং উদ্বোধন হতো, ওই আমরা শুরু করলাম। এই করতে করতে ওই যে শুরুটা হলো, কখন ফাংশনে তবলা বাজাতাম, কখনো হারমোনিয়াম বাজিয়ে গান গাইতাম, অন্যের গান আর কি। তখনও পর্যন্ত আপনি শিখছেন না, তখনও পর্যন্ত শিখছি। তারপরে অন্যর গান গাইতে গাইতে 63 আমার মনে আছে আমি কোনো একটা ফাংশনে গাইতে গেছি, আমি একটা গান গাইছি। বাই দিস টাইম একটা কথা বলি, যেখানে গান গাইবো বলে যাই, সেখানে গিয়ে আমি হয়তো শ্যামল মানব যাই হোক, একজন তো গান তো গাইতে হবে, সেরকম একটা গান গাইতাম, কিন্তু সেই আর্টিস্ট সেখানে আসছে বা অন্য কেউ আমার আগে সেই গানটা গেয়ে দিচ্ছে। প্রবলেম অ্যারাইজ করলো যে মহা মুশকিল, তো হচ্ছে না ব্যাপারটা। তখন আমি নিজের গান লেখার একটা ব্যাপারে এই এলো তাগাদা, গান লিখতে শুরু করলাম। এবার গান লিখে লেখা মানে তার সুর করতে হবে, তাদের সুরও করতে শুরু করলাম। এবং কিসে সুর হলো, কি গান হলো আমি জানি না, এবং আমি সেটা গাইতাম। অর্থাৎ একটা মানব শ্যামলের গান গাইবার পরই আমার গানটা গেয়ে দিতাম। আমি কখনো আমার নাম বলতাম না, কখনোই বলতাম না। সব গান আমি, আমার হয়তো 4টে গান গেয়ে দিয়েছি, কিন্তু একটা তো আমার নাম, আমার লেখা, আমার সুর, এসব কিচ্ছু আমি বলতাম না। আবার শ্যামল, তরুণ, মানব এসব গান গেয়ে দিতাম। একদিন গলকে এটা শীতের মোড়ি হয়েছিল, শীতের মোড়ে বা শীতের ভেতরে একটা ফাংশনের কথা আমার রিমার্ক মনে আছে বলে বলছি। আমি গান গেয়ে যখন নামছি, এবং একটি ছেলে বলে এটা কার গান। তা আমি বললাম গান তো আমার নিজে, কিন্তু সেটা তো বলিনি ফাংশনে, বা আপনি অনেকের নাম বলে গেলেন, গান গাইছিলাম, কিন্তু গান তো জানি, এটা কার গান আপনি গাইলেন। তাই জিনিস আপনার ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আমি বললাম এটা শ্যামল মিত্রের গান। মুখ দিয়ে আমার শ্যামলিত্ব কথাটা বেরিয়ে গেল, সাথে সাথে ছেলেটি বললো শ্যামলদা তো কোনোদিন এ গান আমার শোনায়নি, দেয়নি। আমি তখন একটু ঘাবড়ে গেলাম, আমি তখন কি করে এবার কথাটাকে পাল্টা এবার না, মানে এটা হয়তো দেয়নি, এটা তখন একটা রেডিওতে রম্যগীতির অনুষ্ঠান। হ্যাঁ, আমি তো না, এটা উনি রম্যগীতিতে গেয়েছেন, ও নতুন, আপনি জানলেন কি করে? তাহলে আমি রম্যগীতিতে শুনি, রম্যগীতিতে তো অনেকক্ষণ ধরে গানটা তো হবে, তা তো না। আমরা ওই একবার শুনে আমার মন লিখেছে, আর আমি সুরটাকে মনে রাখবার চেষ্টা করছি। একবারে এভাবে ক্রস করছে আমাকে, কিন্তু ছেলে ওর শ্যামলায় গিয়ে তো জিজ্ঞেস করতে হবে, মহা মুশকিল। তারপরে পরের ব্যাপার আমি কিছু আর জানি না, আমি ওখান থেকে বেরোলাম। এই একটা ঘটনা ফেস করেছিলাম। বা তারপর যখন 63 পার হয়ে আসছি, আমার এক বন্ধু, সে বলল যে বন্ধুত্ব হলো, ওখান থেকে পরিচয় হলো, লোকাল আর্টিস্ট। তখন আমরা লোকাল আর্টিস্ট হিসেবে পাড়াতে পরিচিত হয়ে গেছি। লোকাল ভোকাল আমাদের দেখলেই বোধ হয় লোকাল আর্টিস্ট, চলো এবার গাইবে। পয়সার কোনো প্রশ্ন নেই, পয়সা নেই। যাই হোক, তখন বলো তুমি গান শেখো না কেন? আমি কে শেখাবে সেরকম বুঝতে পারছি না, কেউ জানি না। বলে তোমাকে আমি একজনের কথা বলছি, তুমি যাবে? আমি হ্যাঁ যাবো। তখন ও আমাকে নিয়ে গেল, পাতিপুকুরে থাকতেন তিনি, এখন রিসেন্ট মারা গেছেন,
তার নাম হচ্ছে শ্যামল চক্রবর্তী, তিনি তারাপদ চক্রবর্তীর ছাত্র। এবার সেখানে গিয়ে আমি ভর্তি হলাম। তারাপদ চক্রবর্তী হচ্ছে বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত ওস্তাদ এবং শ্রুতিধর মানুষ। ওখানে ক্লাসিক গানের প্র্যাকটিস শুরু হলো আর কি, ইন্ডিয়ান ক্লাসিক আর কি, উত্তর ভারতীয় ইন্ডিয়ান ক্লাসিক। সেই সময় আমি তার কাছে ক্লাসিক্যাল শিখে সঙ্গে সুধাকর পরীক্ষা মানে দেই আর কি, ডিপ্লোমা জুনিয়র সিনিয়র ডিপ্লোমাতে সুধাকর যাই, সেখানে গিয়ে তুমুল তর্ক লেগে যায় আমার সাথে একটা পরীক্ষা দিতে। যাই হোক, ওইখান থেকে ওই গান শিখতে শিখতেই আমার এক বন্ধু ছিল, সেও একটা অদ্ভুত ছিল, একটা গল্পেরই মতো। সে খুব গরিব ছিল, আমিও খুব গরিব ছিলাম। আমরা ভাঙাচোরা একটা বস্তি বাড়িতে থাকতাম, টালির বাড়ি, দেওয়ার জল ছিল ঠিক, কিন্তু খুবই গরিব ছিলাম। বাবা খুব সাধারণ চাকরি করতেন এবং অভাব ছিল সংসারে, কিন্তু তার মধ্যে একটা কোথাও আনন্দ ছিল সে সময়, অভাবও ছিল, আনন্দও ছিল, ভালোবাসা ভালো লাগাও ছিল। তা সেই সময় ওই ছেলেটিও খুব অভাবী ছিলেন, সে বলেছিল সতীনাথ তার কাছে নিয়ে যাবো। আমি চিনি যাই না, ওখানে গাড়ি ভাড়া তো আমি ওই গাড়ি ভাড়া আমি আমরা সব পাড়ায় চাল ধরবো, দুষ্টু ছেলে ছিল আর কি। ওখানে দাঁড়িয়ে বলতো বাদাম খাবো মুখ খাবো বলে সবার কাছে পয়সা চাইতো। সে গাড়ি ভাড়া, তখন দোতলা বাস চলতো, 2 নম্বর কেয়াতলা লেনে সতীনাথ দা থাকতেন। তখন সবে জটিলেশ্বর মুখার্জি ওখানে শিখছেন, সবে জটিলেশ্বর ছাড়বে বা ছেড়ে দিয়েছে, এরকম সময়টা বোধহয় হবে 64-64 সালটা হবে। নিয়ে গেল ওখানে গেলে পরে বলছে যে পয়সা দিতে পারবো না। তখন বলে পয়সা দিতে পারবো না সেটা কি করে হয়, তাহলে তোমাকে বাড়ির কাজ করে দিতে হবে। আর হ্যাঁ, দেবো বাড়ির কাজ করে। ও বলে হ্যাঁ বাড়ির কাজ করবো, সব বাড়ির কাজ করে দেবো, হ্যাঁ করে দেবো। সত্যিকার বলে কি উৎপলাদি ছিল, উৎপলাদি বলেন যে তুমি রাজি? হ্যাঁ রাজি, ঠিক আছে অমুদিন থেকে এসো। আমি আসতে শুরু করলাম, কোনোদিনই আজ পর্যন্ত বাড়ির কাজ আমাকে করার নেই। এবং একাই আমাকে গান শিখিয়েছেন, এবং গীত গাজল বা এরকম ধরনের গান বা আধুনিক গান। যাই হোক, এরপরে আমি কোন রকম ভাবে একজনের কাছে হেমাঙ্গ বিশ্বাসের কথা শুনি। তখন উনি থাকতেন পার্ক সার্কাস স্টেশন ওদিকে, ওইখানে তার বাড়িতে গেলাম। তখন হেমাঙ্গদা খুব অসুস্থ। উনি বলেন আমি গান শেখাতে এখন পারবো না, তবে গান শেখাতে আপনাকে হবে। তখন আমি পারবো না। তখন আমি তোমাকে চিঠি লিখে দিচ্ছি, তুমি গণনাট্য সঙ্গে অমুক জায়গায় চলে যাও বলে দিলীপ সেনগুপ্তকে একটা চিঠি লিখে দিলেন। আমি কোনোদিন দিলীপ সেনগুপ্তের কাছে বা গণনাট্যে যাইনি। পরদিন আবার কদিন বাদে আবার ফিরে এসছি। আসার পর কি হলো, তুমি গেলে না? যে চিঠিটা আছে আমার কাছে, গঙ্গাধর লেখা চিঠিটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। আমরা আমি ওই ভিড়ের মধ্যে সবাইকে উনি গান শেখাবেন, আমি গান শিখবো, ওসব হবে না, আপনি আমাকে গান শেখাবেন। আমি তো অসুস্থ, তখন সত্যিকারের অসুস্থ পেয়ে, তবু আমি ফল কিনে নিয়ে যেতাম বা কিছু করে নিয়ে গিয়ে বলতো আমাকে গান শেখাতে হবে। তা এরকম অনেকবার যখন নাছোড় বাঁধতাম, তখন হেমাঙ্গদা বললেন তোমার দেশ কোথায়? আমার দেশ তো এখানেই আমার জন্ম, আমি আমার কোনোদিন দেশ দেখিও নি, যাইও নি, শোভাবাজারে জন্ম, আমি সব এখানকারই। তবে আমার দেশ বাংলাদেশে তখন বাংলাদেশ হয়নি, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, ওরকম ফরিদপুর জেলায় ছিল। তুমি গান করো তো? আমি হ্যাঁ করি। কার কাছে শেখো? বললাম শ্যামল চক্রবর্তী, এরকম সত্যিকার তার কাছে গিয়েছিলাম কয়েকদিন। তো তুমি তো গান জানো, গান টান করো? আমি হ্যাঁ করি। তুমি তোমার দেশের একটা গান গাও তো। এই পড়লাম আমি বিপদে, আমি দেশের গান কি করে গাইবো, আমি তো জানি না, তোমার তো জানা উচিত ছিল বলে উনি ধরলেন। দিদি রোহিণী দুইটা লাউয়ের বিসি দে, রুইয়া ঠুইয়াসি লাউয়ের আগা ভালো পাশা ভালো, দিদি ভালো ডাটার চচ্চড়ি। দিদি রোহিণী দুইটা লাউয়ের বিসি দে, রুইয়া ঠুইয়াসি। বলে যে এই গানে 4টে গান হয়ে জনম দুঃখী, সচি মাতা গো, এই একই সুরে। তো ওইখানে আমার একটা শিক্ষা হলো
যে আমার নিজের জায়গার গান জানা উচিত ছিল সেটা জানতাম, ওখানে আমি শিখলাম। এবং হেমাঙ্গদা শোনার পর তারপরে সমস্ত শুরু রাজি হবে, এই শুরু হলো আমার হেমাঙ্গদার সাথে পথ চলা। এবং 3 জন লোকের কাছে আমি গান শিখতে শিখতে আমি তখন কলেজে পড়ি। বুঝতেই পারছো সময়টা পার হয়ে গেছে, 65 এসে গেছে। কলেজে ডিসকলেজিয়েট হয়ে গেলাম। কার ক্লাস? সতীদার ক্লাস। অমুক দিন হেমাঙ্গদার ক্লাস, তমুক দিন ক্লাসিক্যাল ক্লাস। এই সব ডিসকলেজিয়েট হয়ে গিয়ে আমার বছর নষ্ট হয়ে গেল। এবং অনেক পরে আমি গ্রাজুয়েট হই, অনেক পরে, এবং সবটাই প্রাইভেট পরীক্ষা দিয়ে গিয়ে সব, কারণ সবটাই এই গানের জন্য কোনো ক্লাসই আমি করতে পারিনি। এইভাবে আমার কেটেছে আর কি। তা আমি সতীনাথদার কাছে 3-4 বছর থাকার পর সতীনাথদার কাছ থেকে আস্তে আস্তে সরে আসি, কারণ এতগুলো মেনটেন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ক্লাসিক্যালের ওই জায়গাটা আমি ছিলাম, 7-15 প্রায় 14-15 বছর ওনার কাছে গান আমি চালিয়ে যেতাম, গান করতে করতেও। আর হেমাঙ্গদার সাথে লাগাতার ছিলাম, এবং হেমাঙ্গদার মৃত্যুর দিন পর্যন্ত আমি হেমাঙ্গদার সাথে ছিলাম। থিয়েটারে আসে কি হেমাঙ্গদার প্রভাবে? না, সেটা বলছি, হেমাঙ্গদার কাছে, হেমাঙ্গদার সাথে গান গাইতাম, তার দলে বাড়িতে আড্ডা দিতাম, তার কাছে তার সাথে গান স্কোয়াডে গান গাইতে যেতাম। এবং হেমাঙ্গদা সাথে একটা ঘরোয়া পরিচয়, রিলেশন হয়ে গেল। থিয়েটারে আসাটা, এই যে গানটা গাইতে আরম্ভ করতাম, তখন তো আমি লোকাল হিসেবে কিন্তু আমার পরিধি বাড়তে শুরু করেছে, নাম পরিচিতি, এবং উত্তর থেকে দক্ষিণের দিকেও সে পরিচিতি যাচ্ছে আর কি, এবং নানান জায়গায়, এবং গ্রামগঞ্জে পর্যন্ত আমি গান গাইতে যাচ্ছি। কখনো গণসঙ্গীত, কখনো আধুনিক গান, এইসব গাইতে, দুটোই মেনলি এই করে করে যাচ্ছি। এইটা হলো কি, আমার পাড়াতে তখনকার দিনে মাচা বেঁধে যে ফাংশন হতো, সেখানে আশিস জানবে যে সেখানে থিয়েটারও হতো, পাড়ার লোকেরাই। আবার সেইখানে যেহেতু আমি গান জানি, সেহেতু মিউজিক করে দাও, তো আমি করতাম আমার মতন করে। কিন্তু পরে বুঝতে পারলাম 2-1 বার করবার পরেই যে এটা হচ্ছে না ব্যাপারটা। যেটা বিভৎস ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে ঝড় বলে একটা নাটক হয়েছিল, কার লেখা আমি এক্ষুনি মনে করতে পারবো না, যে ঝড়, নদীর জল সব শোনাতে হবে। আমি এটা কি করে করবো? গান করে দিয়েছি, হারমোনিয়াম বাজিয়ে দিয়েছি, একজন বাঁশিওয়ালা জোগাড় করেছি, একজন ভায়োলিনিস্ট জোগাড় করেছি, তাকে বলেছি এই বাজাতে হবে, ওই বাজাতে হবে, এমনি করে তাকে দিয়ে বাজনা করেছি। তখন তো অর্গান টর্গান আমাদের ছিল না, তোকে হারমোনিয়াম দিয়ে যা করার করতাম, আর বাঁশি ভায়োলিন এসব দিয়ে, আর তবলা টবলা দিয়ে জায়গাটা করতাম। এইসব কি করে হবে? ডাক তো কোথায় পাবো? আমার কাছে তখন ছিল না, আমার টেপও ছিল না, এরকম অবস্থা, এতটাই দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে চলেছে আর কি। তখন বাড়িতে নিজে রিকালেক্ট করতে পারবো, ঝড় হলে কিরম হওয়া যায়, ওটা হলে কিরম হওয়া যায়, এবং ইনভেনশন করতে করতে, মানে নিজের মনের মধ্যে ভাবনা করতে করতে বাড়িতে সেটা প্র্যাকটিস করতে 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 আমি শুনতাম, হ্যাঁ হচ্ছে, এবার হতে পারে, যাই তো। এবার ওই মঞ্চের পেছনে, স্টেজের পেছনে বালতিতে জল নিয়েছি, টুল ছিল, আর জানলার চেন ছিল, তখনকার দিনে পাকানো একদম চেন পাওয়া যেত, সেই চেন ঢুকিয়ে ভেতরে ঢুকে তাহলে ঝোড়ো একটা আওয়াজ, আর মাইক্রোফোন এসে গেল, ঝড়ের মতো আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আর হাতের জলটা আমি টপ করে ফেলি, জলের মতো হচ্ছে, নদী হচ্ছে, এক সময় একটা যে হওয়ার দরকার। হঠাৎ তো আমি আপন মনে পড়ে যাচ্ছি, আমার একজন সঙ্গীকে সাথে নিয়ে, হঠাৎ দিকে আমার চারপাশের লোক ভর্তি। আমি কিরম হলো, আমি এদিকে নাটকটা চলছে, আমি থামিয়ে দিয়েছি, থামিয়ে দেখি নাটকের অর্ধেক লোক আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর কিছু লোক ওখানে, তারা এসে দেখছে আওয়াজ কি করে, কিভাবে হচ্ছে, কে করছে, ঝড় বৃষ্টি এরকম হচ্ছে, নদীর জল, ঝড় বৃষ্টি কি করে হচ্ছে। আমি থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে বেকায়দায় পড়ে গেলাম, কি করবো? ওরা না না, এই তুমি করো, না না, এই এখন আর হবে না, এই কেস এখন আর হবে না। যাই হোক, থিয়েটার যেরকম হওয়ার হলো, পাড়াতে এরকমই হতো, পাড়াতে এরকমই হতো, আর সবাই প্রতিশ্রুতি দিত, পুরস্কার দেওয়া হবে, মেডেল দেওয়া, জীবনও দিত না। এইভাবে থিয়েটার করতে করতে সিদ্ধেশ্বর ভট্টাচার্য বলছিলেন, নন্দনীর বলে একটি দল ছিল, তাদের চাপাডাঙ্গার মেলা হবে, তারা সব নামি দামি আর্টিস্ট, শিশির ভাদুরীর ছোট, ওনাকে ছোট বাবু বলতেন। এতদিন এইসব পাড়া গান বাজনা তারপরেও চলছে, কিন্তু এই সিরিয়াস থিয়েটার 66-এ আমি থিয়েটার এই জায়গাটা এলাম, সিদ্ধেশ্বর ভট্টাচার্য, সেখানে রজত ঘোষ রাকুজের নাট্যকার, সেও ছিল, তারপরে প্রণব বলে একটি ছেলে ছিল আমাদের বন্ধু, আর পার্থ ভট্টাচার্য, সেও ছিল, এইসব বন্ধু বান্ধব ছিল।
আমি তো যাবো না, তারাও ছাড়বে না, ওর তুই গান করে দে। শেষকার সেখানে গান করতে হলো, হারমোনিয়াম বাজাতে হলো, যা যা করা সবই করতে হলো। আলটিমেটলি থিয়েটারের মধ্যে গিয়ে আমি ঢুকে গেলাম। এমনি যখন চলছে এরকম সময় আমার স্ত্রী নন্দিতা তখন রবীন্দ্র ভারতী থেকে পাশ করে যে এসেছিল, রবীন্দ্র ভারতী থেকে মিউজিকে এই নাটকে এমএ পড়তো, ওরা তখন নন্দিকারি দিয়েছে। তা তার সুবাদে ওরা খড়িরগন্ডি নাটক করবে, গায়ক খুঁজে পাচ্ছে না। তার মানে নান্দিকারে খলিরগন্ডি আপনাকে এই যে গ্রুপ থিয়েটারে এতদিন যে কাজ করছেন তার শুরুটা প্রথম প্রথম ওই চাপাডাঙ্গার মেলা, তারপরে খলিরগন্ডি, তারপরে খড়িরগন্ডিতে এলাম। না, মাঝখানে হচ্ছে অথ ধনপতি কথা বলতাম, সেটা সজল ভট্টাচার্যের অনুরূপ নাট্যারূপ দেওয়া, সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার অবলম্বনে নাটকটা ছিল, এবং সেটা নাট্যরূপ, তাতে ছিল গান। তাতে গানটা এরকম দেশ গেল কি মরল প্রজা, ওদের সেসব ভাবনা নাই, সিংহাসনটা চাই। এবার মন্ত্রী করে ষড়যন্ত্র, সিপাই নিয়ে তাই। এবার মন্ত্রী করে ষড়যন্ত্র, সিপাই নিয়ে তাই। যেমন রাজা তেমন মন্ত্রী, সিপাই জোটের সাথে। এরপরে ভাই কি হলো দেখুন এই পালাতে। এই পালাটা আরম্ভ হলো। হ্যাঁ, এরকম গান। তা এই যে গান গাইতাম, এটা রঙ্গনা লোকেরাও জানতো। রঙ্গনা গণেশবাবু তখন দায়িত্বে ছিলেন পুরো। তা 3 পয়সার পালা চললে পরে আমরা ওই এমনি তো টিকিট কেটে দেখেছি, কিন্তু ওই ওপরে গিয়ে ফাঁক দিয়ে দেখতাম আর কি, ইন্টারেস্টেড। আর গান তোলার চেষ্টা করতাম, দেখতাম। আর তখনই অজিতেশদার সাথে আমার একটা প্রিলিমিনারি কি বলবো সাক্ষাৎ বা পরিচয় বা আলাপ, কিন্তু সেটা হ্যাঁ হয়েছিল, কিন্তু সেটা খুব একটা ঘনিষ্ঠ বা খুব একটা সাংঘাতিক জায়গায় যায়নি। ওটা ওই অবধি, সেটা আর এগোয়নি। সেটা কেয়াদির সাথেও তাই। এবার খড়িরগন্ডি ওরা খোঁজ করছে যখন, তখন কেউ বলেছে যে ওর হাজব্যান্ডই তো গান করে, নন্দিতা। তখন অজিতেশদা কিন্তু নান্দিকারে নেই, তখন কেয়াদিও নান্দিকারে নেই। তখন আমার ডাক পড়ে, আমি যাই, তখন রুদ্রদার সাথে দেখা হয়, কথা হয়। 77 আমি নান্দিকারে যাই, সুর করতে শুরু করি। 78 আমি নান্দিকারের মেম্বার হই। তারপর 77, 78, 79, 80, তারপরে আমি নান্দিকার ছেড়ে দিই। তো 77 আপনি নান্দিকারে এলেন, 77 থেকে 80 আপনি নান্দিকারে আছেন। তো 77 থেকে 80 যে প্রযোজনাগুলো হচ্ছে সে সবটাই হচ্ছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তার পরিচালনা। না, একটা খালি হয়নি, আমি বলছি। 77-এ খড়িরগন্ডি হলো, 77-এ আরম্ভ হলো, 78-এ খড়িরগন্ডিটা হলো, 79-তে মুদ্রা রাক্ষস হলো, ওটারও মিউজিক আমার করা, শম্ভুদা সৌমিত্র অভিনয় করেছিলেন। হ্যাঁ, মুদ্রা রাক্ষস হলো। তারপর আরেকটি নাটক হয়েছিল হে সিন্ধু সারস, সেটা নান্দিকারের কোথাও আমি এখন দেখি না, কিন্তু হয়েছিল। তাতে সেটা পরিমল এবং অন্যান্য যারা ছিল, পশুপতি বোস পরিচালক হিসেবে ছিলেন। হে সিন্ধু সারসটা করা হয়েছিল, বেশি শো হয়নি, অল্প শো হয়েছিল। রুদ্রদা তখন কোথাও হয়তো বাইরে গিয়েছিলেন, সবাই ছিলেন না উনি, তো সেই স্টপ গ্যাপটা ওটা করা হয়। তাহলে এই খড়িরগন্ডির যে নাটক, ওই যে গানটা, সেই গানে একটা গান শোনান। খড়িরগন্ডির অনেক গান আছে, একটা গান শোনান। 56টা গান, প্রায় 53টা গান শুরু করি। সেখানে আপনার এক্সপেরিমেন্টটা কি ছিল? নিজেদের একটা এক্সপেরিমেন্টের জায়গায় যাচ্ছেন এবার। হ্যাঁ, সে খড়িরগন্ডিটা এমন ভাবে তৈরি হয়েছিল যেখানে রুদ্রদা এবং আরো অনেকে মদত করেছিল, রুদ্রদা তো করেছিল, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, নানানভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে। কিন্তু তাদের ছোট ঘরে বসে, ওইখানে বসেই আমি শুরু করতাম, ওখানেই গান, ওখানেই কথা বলতে বলতে শুরু করতাম। বাড়ি যে শুরু করে নিয়ে শোনাতাম তা নয়। এরকম যেমন যখন রাজার সৈন্যরা বিদ্রোহ করেছে খড়িরগন্ডিতে, সেই একটা দৃশ্যে রাজাকে বন্দি করে নিয়ে যাচ্ছে, গানটা আমি গাইতাম। মানে ছোট্ট গেট ইন যে একাডেমির গেট ইন যে হারমোনিয়াম, এত বড় হারমোনিয়াম কাঁধে ঝুলিয়ে
ঢুকতাম, কোনো আওয়াজ হতো না, এবং ঠিক কিউ টু কিউ আমার গান আসতো, তো লাইট আসতো। রথি মহারথীরা রথি মহারথীরা অন্ধ, ভাড়া করা লোকেদের ভরসায় নিশ্চিত, বহুদিন কেটে গেল ক্ষমতায়, বহুদিন চিরদিন হয় না, বদলায় দিন বদলায় রে। লাইট আউট সেকেন্ড স্লাইডে। না, আপনি বললেন যে 53টা গান ছিল। হ্যাঁ, এবার 53টা গান থেকে বাদ যেতে আরম্ভ করলো, বাদ দিতে দিতে দিয়ে 26টা, তারপরে অ্যাকচুয়ালি আমরা 19টা গান গাইতাম, কিন্তু সেখানে নানা রকম এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এইবার তো শোনা যে কীর্তনাঙ্গের হ্যাঁ গান হ্যাঁ, ছিল। এই যে 19টা গানের মধ্যে আমরা বিভিন্ন ফোক, কীর্তন, নানা রকম মানে ভ্যারাইটি মিলিয়ে কোথাও, যাতে সারা ভারতবর্ষ শুনতাম, এটা পাঞ্জাবি হিট শোনালাম। এবার জিজ্ঞেস করি যে আপনি এ পর্যন্ত কত গান এই নাটকের জন্য সুর দিয়েছেন? সেটা বলা মুশকিল আমার পক্ষে, তবে শতাধিক তো নিশ্চয়ই, এখানে কোনো সন্দেহ নেই। শতাধিক তো প্রযোজনা। হ্যাঁ, শতাধিক তো প্রযোজনা, হ্যাঁ। না সব প্রযোজনা তো গান নেই, কিন্তু 77টা গান তো আমি ছাপানো নোটেশন করেছি বেছে বেছে। আচ্ছা, তার মানে কয়েকশো, শতাধিক মানে কয়েকশো, শতাধিক মানে কয়েকশো গান সুর করা, এবং তার মধ্যে কিছু গান আমার নিজের লেখাও আছে, সুর করাও আছে। হ্যাঁ, তো মুরারিদা বলছি যে সব আলোচনা তো করা যাবে না এই ছোট্ট পরিসরে। আমরা যেহেতু আপনার কাছ থেকে এই আমাদের আয়োজনটাই হচ্ছে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে স্মরণে রেখে, তো অজিতেশের সঙ্গে আপনার পরিচয়, আপনার গানের যে জায়গাটা বা তার সঙ্গে থিয়েটারের যে সম্পর্কের যে জায়গাটা, সেইটা নিয়ে একটু বিস্তারিত যদি এবার বলেন আপনি। 77-এর পরে 78 যখন খড়িরগন্ডি চলছে, খড়িরগন্ডি শেষে মুদ্রা রাক্ষস আরম্ভ হয়েছে, এই সময় অজিতেশ দা ডেকে, মানে 79-তে অজিতেশ, একজন খবর পেলাম অজিতেশ দা ডেকেছেন, তো আমি তো ধন্য হয়ে গেলাম, আমি তো গেলাম, কারণ আমার সাথে তো তখন পর্যন্ত ওই মুখ চেনা দু একটা কথা, এমন কোনো ঘনিষ্ঠতা ছিল না, পরিচয় ছিল ঠিকই। আমি গেলাম, গেলে পরে তো অজিতেশ দা যেরকম মানুষ, কেউ মানুষটা ব্যাখ্যা করা খুবই কঠিন, যাই হোক অল্প সময় যা চিনেছি, যেটুকু বুঝেছি, তো গেলাম পরে গল্প টল্প আড্ডা টাড্ডা হলো, এবং সেইটা চলতে 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 এমন একটা পর্যায়ে গেল যে নাটক, অমুকের আলোচনা, তমুকের আলোচনা, নানান কিছু, সেই আলোচনাগুলো আমি এখন বলছি না, কিন্তু তার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা তার ফ্যামিলি মেম্বারের মতো আমি হয়ে গেলাম। আমি কিন্তু নান্দিকার দলের সব কাজ করছি, আবার এটা এখানেও এটা করে যাচ্ছি, বন্ধুত্ব, এবং অন্যান্য দু একটা দলও কাজ করছি, শুরু করছি, কিন্তু নান্দিকার নিয়ম ছিল অন্য কোনো দলের কাজ করা বা শুরু করা যাবে না। এইখানে একটা বিরোধ আমার সাথে শুরু, এটা নিয়ে ছিল আর কি, আমার শুরু হলো আর কি। এইবার অজিতেশ দা আমাকে একদিনে বললেন, ওইরকম কথা গল্প করতে করতে কথা প্রসঙ্গে নানান কথা উঠতো, অবভিয়াসলি নান্দিকারের কথা উঠতো, অন্যান্য নাটকের কথা উঠতো, তা বহুবার অনেক রকম প্রশ্ন করেছি, সঠিক উত্তর পাইনি, কারো কাছেই পাইনি সঠিক উত্তর। তা বলে একটা নাটক হবে, তুমি একটু এসো। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ থিয়েটার অ্যান্ড আর্টস, IIT এর নাম দিয়ে, কলেজ স্ট্রিটের দিকে হেদুয়ার ওদিকে কোথাও একটা দল আছে, মানে একটা বড় সংস্থা আর কি, তখন ছিল, এখন সে আছে কিনা জানি না, ওরা একটা নাটক করে, ওরা শ্যামল ঘোষকে দিয়েও নাটক করেছিল, সেখানে বৃষ্টি বৃষ্টি, সেটাও আমি মিউজিক করেছি। আর এটা অজিতেশ দাকে দিয়ে করাচ্ছে মারাসাদে। মারাসাদে বাংলা, মানে আমরা সংক্ষেপে বলতাম মারাসাদে, নামটা অনেক বড়, বাংলা নাম ছিল একটি রাজনৈতিক হত্যা। গানের কথাগুলো ছিল অজিতেশ দার লেখা, আর সুর করতাম আমার। তা যথারীতি আমি গেলাম ওদের রিহার্সাল রুমে, রিহার্সাল যেখানে হতো স্কুল বাড়িতে। এবার সেখানে রিহার্সাল শুনেছি 2 দিন 4 দিন, তারপর তো আমাকে স্ক্রিপ্টটা দিয়েছে, তারপরে গানগুলো লেখা দিয়েছে, শুরু করতে হবে। প্রায় রোজই আমাকে যেতে হতো রিহার্সাল টাইম টেবিল করতে। একদিন তো হঠাৎ
অজিত দা বললেন, অনেকগুলো ছাপা হয়ে এসছে মোটা মোটা বইয়ের মতো, বলে সবাইকে একটা করে দিয়ে দাও, মুরারিকেও একটা দাও। আবার কি বলে, ফ্রান্স রেভলিউশনের ইতিহাস পড়ে আসতে হবে সবাইকে, আমি আগামী দিন পড়া ধরবো। আমার না মাথায় বাড়ি পড়া মতো অবস্থা। আমার নাটক করতে এসে এখন এই পড়তে হবে, ফ্রান্স রেভলিউশন পড়বো, আমি এখন পরীক্ষা দেবো, পড়তে হবে সবাইকে, বাধ্য, উপায় নেই। আমি তো ভয়তে অজিতেশদার সাথে আমার বন্ধুত্ব হলো, শ্রদ্ধা, ভালোবাসা, ভয় সবই ছিল, সব মিলিয়েই একটা ব্যাপার ছিল আর কি। কিন্তু উনি খুব স্নেহ করতেন। যাই হোক, আমি কিন্তু সত্যি সত্যি সিরিয়াসলি ফরাসি রেভলিউশনের উপর পড়তে আরম্ভ করলাম, এবং প্রায় মুখস্থ কি কি প্রশ্ন করতে পারে, কি কি হতে পারে, এমনি একটা রেডি হয়ে গেলাম পড়াশোনা করতে করতে। তারপর গেলাম ওখানে, উনি যেখানে রিহার্সাল হতেন বা যাত্রার দল, অজিতেশ দা আমাকে নিয়ে গেছে অনেকবার। সবসময় কিন্তু অজিতেশ দা যেখানে বসতেন পাশে একটা জায়গা, এই চেয়ারে দাও তো বই বসো। তারপরে আমি তো বুক কাঁপছে, এই যে গেলাম ফরাসি, মানে বিপদে পড়লাম, ফরাসি বিপ্লবের পরীক্ষা দিতে হবে এখন। উনি কিন্তু সত্যি সত্যি জিজ্ঞেস করছেন, ওইটা কি, ওই লাইনটা কি, সেই লাইনটা কি, ও কেন হয়েছিল, তুমি জানো ওটা কেন হয়েছিল, সেটা কেন হয়েছিল, নেপোলিয়নের অমুক, অমুকের তমুক, নানা রকম যা যা আছে। যে যার মতন, কেউ ভুল বলছে, কেউ ঠিক বলছে, এইভাবে চলতে চলতে রিহার্সাল একটুখানি রিহার্সাল টেস্ট হলো, শেষ। আমি না আমাকে, আমি মনে মনে বলতেও পারছি না, কিন্তু ভাবটাই, দা আমার দিকে তাকা, সবাই বসে আছে, কিন্তু তুমি ভাবছো, তোমাকে কেন জিজ্ঞেস করলাম না, আমি জানি তুমি পড়েছো, তুমি খুব সিরিয়াসলি পড়ে এসেছো, আমি জানি, তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই। ওরা পড়েনি সব ঠিক মতো, একেবারে পর্ষদের সামনে, আমি জানি তুমি পড়েছো। এই একটা অদ্ভুত ঘটনা, নাটক করতে গিয়ে ফরাসি বিপ্লব ওকে পড়তে হলো। আগেও পড়েছিলাম, কিন্তু সেটা অন্যরকম, এরপর আর এক কঠিন পড়া। মারাসাদের গান মনে আছে? হ্যাঁ, মারাসাদের গান তো গাইব। এই শুরু হলো, এবার মারাসাদের গান যখন শুরু হয়ে গেল, অজিতদা বললেন আমার বাড়িতে এসো, আমি শুনবো। আমি কিন্তু কন্ডিশন, আপনি একা থাকবেন, আর কেউ থাকবে না। অজিতদার বাড়িতে যখনই যেতাম, অজিতদা এত মিষ্টি নিয়ে বসতেন, খাবার, মিষ্টি টিষ্টি, চা, মানে বিশাল, যে ও শেষ করা যাবে না, এতটা নিয়ে বসতেন, এবং খেতে হয়, নিজেও খেতেন এবং অপরকেও খাওয়াতেন। সবটাই খুব সুন্দর, বড় বড় হৃদয়, বড় মন, বড় 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 ব্যাপার আর কি, খাওয়াও। যাই হোক, আমি কোনো কাজ, তুই বেলা করে এসছো, কখন খেয়েছো ইত্যাদি খোঁজ খবর নিতে এই করে টোরে যা। আমি সেই বলছি, আজকে কিন্তু খাওয়া টাওয়া কিছু আনবেন না, আর আপনি একা থাকবেন ঘরে, আপনাকে আগে গানগুলো শোনাবো, তারপরে বলো ঠিক আছে তুমি এসো না। আমি গেলাম, হারমোনিয়াম এলো ঘরে, পাশের ঘরে রত্না দিয়ে, সেখানে হারমোনিয়াম দিয়ে গেলেন বেলেঘাটার বাড়িতে। তা ওখানে কাশি নাম দেব নিচে, নতুন দল। আমি সবাই হারমোনিয়াম বুঝে দাঁড়াবো, এই কথা সে কথা বলছে, এই গানটা গাও, সে গানটা গাও, অন্য গান। এবার থেকে একজন করে লোক ঢুকছে, ও ঢুকতে ঢুকতে দেখেছি, আমি নাটকের গানটা শুনবেন না, শুনবো তো, এই তো শুনছো, তো গাইছো, ভালো গাইছো তো, এরকম করতে 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 ঘর মোটামুটি ভর্তি হয়ে গেল। আমি অজিতদার দিকে তাকালাম, বলে এবার এই সকলের সামনে গাইতে হবে আমাকে, আপনাকে যে বলছিলাম একা, তোমার সাথে গল্প করতে করতে আমি কি করবো, ওরা এসে গেছে, এখন তোমার রিহার্সালের টাইম আছে, ওরা আসবে না, ওদের রিহার্সাল আছে। কিন্তু আসলে এটা তা না, উনি ওনার দেখেই এনেছেন। এইবার উনি বললেন যে দেখ, তোমরা এসেছে ভালো আছে, গুড, চুপচাপ রাজু দাও, ওসব ছিলেন, চুপচাপ করে বসো, বুয়ারি করে গান গাইবে, তোমরা কিন্তু মতামত দেবে, শুনবো কিরকম গান, আমিও শুনবো। এই আমি তখন দেখলাম যে অত কিছু করবার না, এবার এমনিতেও মার খাবো, তো মার খাবো, যাই শোনাই গান, আর কি করবো। এবারে গান গাইতে আরম্ভ করলাম, এক একটা গান গাইতাম, আর অজিতেশদার জায়গাটা ওদের বুঝিয়ে দিয়ে বলতে হচ্ছে, করতে করতে মোরালেস প্রায় সব কটা গানে আমি পাস করে গেলাম। একটা দুটো জায়গায় যে মতামত অজিতেশদার দিলেন সেটা পরে আড়ালে, ওদের সামনে কিছু একটা দুটো জায়গায় আড়ালে দু একটা পরামর্শ দিলেন গানের, এর বেশি কিছু নয়। তারপর তো আমি গানগুলো পাস হয়ে যাওয়ার পরে এবার গান আমাকে গাইতে হবে, গাইব, মঞ্চে গানটা গাইতাম, হারমোনিয়ামে আমি এখন যেন বসে আছি এরকম বসে থাকতো, আমার এখানে একটা মাইক্রোফোন থাকতো, আর আমার পেছনে ব্যান্ড থাকতো, স্প্যানিশ ব্যান্ড, ফরাসিগুলো মানে ওই ওয়েস্টার্ন স্টাইলে গান পান, সব কিছু ওয়েস্টার্ন স্টাইলে।
কলাবন্দির বেসমেন্টের রিহার্সাল, তারপর আবার বেসমেন্টের শো হবে। ওই জেসদা শুনতে এসছে, মাইক্রোফোন টাইক্রোফোন দিয়ে রিহার্সাল হচ্ছে, মাইকের খুব খাট আওয়াজ হচ্ছে, ওই সময় থামিয়ে বললো ওই আওয়াজ চলবে না। আমি কি করবো, বাইক তো যে ব্যবহার করতাম তো আমি জানি না, আওয়াজ চলবে না, মাইক্রোফোন কুটকাট আওয়াজ চলবে না। অনেক কষ্ট করে বলে বুদ্ধি খাটাতে হবে, এই কি করে মাইক্রোর সুইচটা দিলে কট করে আওয়াজ হচ্ছে, সুইচ বন্ধ করে বন্ধ কট করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আওয়াজ হবে না, আমি চেষ্টা করছি। তারপরে ওই সেটাকে গিয়ে বললো যে দেখুন, আমি যখন সুইচে হাত দেবো আপনি সুইচ, আপনার সুইচ অন করবেন, মানে আপনি পাওয়ার অন করবেন, তার আগে এটা করবেন না। আর তার আগে হালকা করে রাখো, খুব হালকা করে রাখো, একদম অফ অন করতে গেলে পরে আওয়াজ হবে, কটকুট আওয়াজ হবে। অফ করবেন না, বাট ডাউন রাখো। যেই আমি দেখবেন যে আমি এখানটায় হাত দিয়েছি, আপনি মাইক্রোফোনটা তুলে দেবেন যে পয়েন্টে তোলা হয়। ও ঠিক আছে, ও তাই করেছে। আর আমি কত পকেট থেকে একটা রুমাল বার করে নিই, যেই আমার কিউট এসে দু এক লাইন আগে থেকে রুমালটা আমি মাইকটা ধরতাম, আস্তে আস্তে করে 1 2 3 নামাতে আরম্ভ করতাম, সুইচটাকে নামিয়ে অন করে নিতাম। নিয়ে যেই কিউটা আসতো আমি শেষে গান গাইতাম। যেমন ওটা এক্সট্রা কোনো মিউজিক ছিল না, গানের মধ্যে দিয়ে এক একটা পরিবেশ, এক একটা সিচুয়েশন, ভয়, নানা রকম প্রকাশ করা হতো আর কি। এবং সেই গানগুলো দিয়েই চলতো। একটা অ্যাসাইলাম পাগলের দল সেখানে সুস্থ হয়ে উঠেছে, ডাক্তার এবং কিছু সুস্থ পাগল এবং কিছু অসুস্থ পাগল, তারা মিলে একটা নাটক করবে, তাদের মানে রিক্রিয়েশন, তাদের একটা আনন্দ ভালো লাগার জন্য। এই হচ্ছে নাটকটা। কিন্তু সেই নাটকটার মধ্যে দিয়ে ফরাসি বিপ্লবের কাহিনীটা বলবে। কিন্তু তারও অন্তরালে আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের সেই সময় এখনকার কি অবস্থা, অন্তরালে এই কাহিনীটা লুকিয়ে আছে। আমরা কিরকম, কোথায় কি হচ্ছে, সেটা মানেটা করলে পরেই, গানগুলো শুনলে পরেই বোঝা যাবে, ওদের কথা থেকে শোনা যাবে। এবং লাইট অ্যারেঞ্জমেন্ট, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সমস্ত একটা অদ্ভুত টাইপের ছিল, এবং সবটাই অজিতেশদার করা। মানে দর্শকদের মধ্যে থেকে একজন লাইট দিচ্ছে, ওখান থেকে উঠে এসে অভিনয় করছে, ওখান থেকে নেমে চলে যাচ্ছে, পাগল তো, কেউ কিছু বলতে পারছে না। হ্যাঁ, ডাক্তার তাকে ধরে আনছে, এরকম সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে, কিন্তু নাটকটাও চলছে মঞ্চে। হ্যাঁ, সে আমি একটা বিস্মিত নাটক ঘটনা আর কি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই নাটকটা 80-এর দশকে হয়েছিল, তারপরে প্রথম 16টা শো হয়েছিল, তারপরে অজিতেশদার ভাবনে ওরা দায়িত্ব নিয়ে আরো 13টা শো করেছিল। অজিতেশদা যাত্রায় চলে গেছিলেন কিছুদিনের জন্য, ছিলেন না, কিন্তু তারপর তো 83 অজিতেশদার অন্য কাজ হয়েছে, এবং পাপ্পূর্ণ আছে, এসব নাটক আছে। পাপ্পূর্ণকে আপনি না, পাপ্পূর্ণ অজিতেশদা তা সেই সব আছে, সেই সব উনি এনগেজ থাকতে পারে না। কিন্তু 2083 সালে তো উনি চলেই গেলেন, বোধহয় সেটা 13ই অক্টোবর ছিল সম্ভবত, পুজোর মধ্যে। হ্যাঁ, আমি তখন বোলিং করছিলাম, বোধহয় গিয়েছিলাম, তো যাই হোক ওনার সাথে আমি ছিল। আচ্ছা মুরারিদা, মারাসাদের গান তো আপনি করবেন, কিন্তু 3 পয়সার পালা গান শুনবো না? হ্যাঁ, 3 পয়সার পালা একটু পিছিয়ে যাচ্ছি, তাহলে 3 পয়সার পালা শোনাতে হবে। মাসায় তো এগিয়ে গেছি, তখনই 3 পয়সার পালা করা উচিত ছিল। 3 পয়সার পালা অনেকগুলো গান আছে নেচে গিয়ে। 3 পয়সার পালা একটা ইন্টারেস্টিং ছিল যে মঞ্চের উপরে একটা মাচা তৈরি ছিল, সেই মাচার উপরে মিউজিশিয়ানরা বসতো। যখন গানটা তো পর্দা সরে যেত, মিউজিশিয়ানদের দেখা যেত, ওখান থেকে বাজাতো, এখানে গান হতো, আবার গান শেষ পর্দা উঠে যেত। এবার ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওরকম আমি আজ পর্যন্ত কোনো থিয়েটারে এখন আর দেখলাম না। অজিতেশদা লাইভ মিউজিক বেশি প্রেফার করতেন টেপের থেকেও। কিন্তু পরবর্তীকালে যে বলো, আমার জীবনে তো আমি এইভাবে এসেছি, লাইভ মিউজিক থেকে ক্যাসেট মিউজিক, ক্যাসেট থেকে স্কুল মিউজিক, স্কুল থেকে সিডি, সিডি থেকে আমাদের পেন ড্রাইভ, ল্যাপটপ চলে, সেরপর কি হবে জানি না। যাই হোক, 3 পয়সার পালা 3 পয়সার পালা দিয়ে শুরু করি। মহিমের গুরুকিত ঢাকা মহিমের কথা বলছি, কিরম মানুষ ছিলেন আর কি। সামনে হচ্ছে ভিখিরিদের আশ্রম মতো নাকি, কিন্তু আসলে তা নয়, পেছনে হচ্ছে ডাকাতি কারবার। তারই বর্ণনা দিয়ে, তারই গুণগানে প্রচার করছেন। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিম বাবুর ছুরিটা চমকাবে কেউ দেখতে পাবে না, পাবে না। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিম বাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না, পাবে না।
দেখতে পাবে না, পাবে না। হাঙরেরা ধরলে শিকার কর্মরিয়ে খায়, মহিন বাবুর কারবারটার শব্দ কি কেউ পায়? হাঙরেরা ধরলে শিকার কর্মরিয়ে খায়, মহিন বাবুর কারবারটার শব্দ কি কেউ পায়? কেউ শুনতে পাবে না, পাবে না, কেউ শুনতে পাবে না, পাবে না। হিন্দুপুরে পথে ঘাটে পড়ে মানুষের লাশ, খুনির নাম কেই বা করে বাঁচতে ওরে বাস। হিন্দুপুরে পথে ঘাটে পড়ে মানুষের লাশ, খুনির নাম কেই বা করে বাঁচতে ওরে বাস। বিশ্বাস করেন কেউ কাজ করে না, আমিও জানি না। তারপরে আবার আমি এই তো সেদিন থানার পাশে মরলো দুটো লোক, দেখলো সবাই দারোগা বাবু করলো ভীষণ চোখ। কারণ বাক্যি সরে না, সরে না, কারণ বাক্যি সরে না, সরে না। গানটা অনেক বড়, আরো আছে, গাইলাম না আমি, হাফ অফ দ্য পোর্শন। এটা তো খুব বিখ্যাত গান, বিখ্যাত গান, থিয়েটারের বিখ্যাত একটা, থিয়েটারের বিখ্যাত গান একটা। আবার আবার নান্দিকার আরেকটা গান দু জায়গায়। এবার পারুলওয়ালাকে তুলে এনেছে, মানে মহিলাকে তুলে এনেছে, এনে বিয়ে করেছে। এবার সেই ওই গুরু গান বাজ, খাওয়া দাওয়া গান বাজতে হবে না, বলে হ্যাঁ হবে। এটা কাপড় টাপড় কোচা কোচা দিয়ে করতো এবং নাচতো, সবাই মিলে নাচতো এটার সাথে। মোহিনী মোহন দেব আর মোহিনী বালা দেবী, মোহন দেব আর মোহিনী বালা দেবী, পুরুষ বসে মন্ত্র পড়ান, পুরুষ বসে মন্ত্র পড়ান। অং বং চং কং, অং বং চং কং, অং বং চং কং। আমরা বলি হলো কিসে যদুর মামা মধুর পিসে, আমরা বলি হলো কিসে যদুর মামা মধুর পিসে। শুনে তারা বললে শেষে, শুনে তারা বললে হেসে, বিবাহন বিবাহন। মোহিনী মোহন দেব আর মোহিনী বালা দেবী ইত্যাদি ইত্যাদি চলতো। তারপরে এইরকম ছিল গানটা। বছরটা পরে, মানে এর পরের লাইনটা ছিল বছর টাকা পরে গেলাম তাদের ঘরে, বছর টাকা পরে, মানে এর পরে কি হলো আগে, গেলাম তাদের ঘরে। শুনি দুজনেই জোর গলা ফাটাচ্ছেন অং মং চং কং। আমরা বলি হলো কিসে মধুর মামা যদুর পিসে, আমরা বলি হলো কিসে মধুর মামা যদুর পিসে। শুনে তারা বললে শেষে, শুনে তারা বললে শেষে, হায় 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 অলহং অলহং। মোহিনী মোহন দেব আর মোহিনী বালা দেবী, মোহন দেব আর মোহিনী বালা দেবী। এই যে সুর যে করছেন, এই সুরগুলো এইটা ইন্সপিরেশন আছে। হ্যাঁ, এটা অজিতেশ দার, এটা অজিতেশ দার করা সুর। আচ্ছা আচ্ছা। 3 পয়সা পালা, 3 পয়সা পালা অজিতেশ দা। শুধু 3 পয়সা পালা কেন, পূর্ণ তো যে গান করে গেছেন সে গান আমি গাইনি, সন্ধ্যা গিয়েছি, ভালোই গিয়েছে। ওটা তো অস্বাভাবিক অসাধারণ গান হয়েছে সে গান। অজিতেশ দার একটা অদ্ভুত ব্যাপার, মানে অদ্ভুত মানে সুন্দর ব্যাপার, যে সঙ্গীতটা উনি বুঝতেন, কিন্তু উনি ওই আমার ছোটবেলার মতো হারমোনিয়ামটা বাজাতে পারতেন না, তবলাটা বাজাতে পারতেন না, তাল দিতে পারতেন না, বাট সঙ্গীতটা বুঝতেন, ভালোবাসতেন, এবং সঙ্গীতটা শুনে সেটা থিয়েটারে কোথায় কিভাবে প্রয়োগ হবে এটাও সেইটা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। আমরা সত্যি কথা বলতে কি অজিতেশ দার কাছ থেকে কথায় আমাদের তো ওইভাবে শিক্ষা, আমাদের শিক্ষাটা ছিল অন্য কায়দায়। আমরা যে জন্য আমরা এখন স্টুডেন্টদের অনেক সময় বলি যে আমরা ফলো করতাম লোকটাকে, যে সে কি করছে, তার সে কি করে কি করছে, এবং তারাও সেটা বুঝতে পারতো। যেমন অজিতেশ দা বলতেন যে যেমন আমার প্রিজার্ভেশন, ওই যেমন এইভাবে রাখবে, মনে এইভাবে জমাবে, এইভাবে পেপার কাটিং করবে, এইভাবে রাখবে, এগুলো সব ড্যামেজ করে দিও না, কোনো ব্যাপারটা তুমি ওভাবে নিও না, এরকম বলতেন আর কি। অন্যান্য আর সব ব্যাপার, গানের ব্যাপার আমি দেখেছি অগাধ পাণ্ডিত্য না থাকলে পরে, এবং থিয়েটারের কোন জায়গায় গানটা পার্টিকুলার দিতে হবে এই ধারণা না থাকলে, এবং থিয়েটার সম্পর্কে ধারণা না থাকলে পরে এটা সম্ভব নয়। এবং আমি এই প্রসঙ্গে বলিনি, আমি তো অনেককে দেখেছি, আমি কাজও করেছি সুব্বুদার সাথে স্টেজ করি। সুব্বুদাও কিন্তু মিউজিকটা বুঝতেন ভালো, শুনতে দারুণ গান ছিল, মানে এটা একটা অসাধারণ ব্যাপার, পরে বলবো। আমি ট্রেনের তলারেও বাজিয়েছি,
সেখানে শুধু হারমোনিয়াম বাজিয়ে প্রশান্ত ভট্টাচার্য আমাকে নিয়ে গেছিলেন, তিনিও আমার এক গুরুর মতন হারমোনিয়াম বাজাবার জন্য আর কি। উৎপলদা, শম্ভুদা, অজিতেশদা এরা কিন্তু প্রত্যেকে সঙ্গীতটা খুব বুঝতেন, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং তবে প্রয়োগের ক্ষেত্রে আনডাউটেডলি অজিতেশদা এক নম্বর। আমি বলবো গানের থিয়েটারে কোথায় প্রয়োগটা করতে হবে, কি ধরনের এই ধরনের সুর উৎপল দত্ত যতই বুঝুন করতে পারবে না, প্রশান্তদাকে দিয়ে সুর করা দেন। প্রত্যেকটা গান টিনে তলার প্রত্যেকটা গান প্রশান্তদা সুর করা, তা নিজে তো সুর করতে জানেন, কিন্তু শুধু বুঝতেন। অনেক রেকর্ডস থেকে তিনি অনেক ইউজ করেছেন তার অন্যান্য নাটক উৎপল দত্ত, কারণ তিনি ইংরেজি ওই নাটক ওই বাজনা এবং অন্যান্য কোনো বুঝতেন, খুব ভালো বুঝতেন, শুনতেনও, ক্লাসিক্যাল প্রোগ্রাম ক্লাসিক্যাল শুনতেনও, সেই জন্য তিনি ওটা পারতেন, কিন্তু নিজে করতেন না, যে জন্য প্রশান্তদাকে রেখেছিলেন। কিন্তু শম্ভুদা অত মিউজিক ব্যবহার করতেন না, তার একটা এক্সট্রাঅর্ডিনারি তার ভয়েস ছিল, কথা ছিল, শব্দ ছিল, ভোকাল টিউন ছিল, কোরাস ভয়েস দিতেন, সামান্য সঙ্গীত, ওটাই সঙ্গীত, সামান্য এফেক্ট মিউজিক বা সামান্য ব্যবহার করতেন না তা না, কিন্তু বাকিটা সবই ভোকাল ইউজ এবং তার নিজে, সেই জন্য সেটা একটা অসাধারণ ব্যাপার, সেইভাবে সেই করেনি। কিন্তু এই মিউজিক বলতে, গান বলতে, থিয়েটারে যেভাবে আমার আজ পর্যন্ত দেখা বলতে পারি, অজিতেশদার মতন আমি কাউকে দেখিনি, এবং তারপরেও কাউকে আমি দেখিনি। তারপরে একজন আছে, এটা মিথ্যে বলা হবে, সেটা হচ্ছে অরুণ মুখার্জি। আর মিউজিকটা বোঝেন আরেকজনের নাম করতে হয় সাথে, তিনি বিভাস চক্রবর্তী। মানে এই দুজনই মিউজিক বোঝেন, মিউজিক ভালোবাসেন, মিউজিক করেন, কিন্তু বিভাসদা মিউজিকটা করতে পারেন না নিজে, কারণ হারমোনিয়াম বাজেন না, তারা কাউকে দিয়ে বলে দিলে হয়তো করার, তারা করে দেয়, হ্যাঁ না করে সেটাকে সেটেল করে। কিন্তু অরুণদার সুবিধা হচ্ছে অরুণদা নিজে গানটা গাইতে পারেন, সেই জন্য অরুণদা হারমোনিয়াম বাজিয়ে করেন এবং সত্যি বিউটিফুল করেন। এই দুজন অজিতেশদার পরে এই দুজনকে আমি দেখেছি। কিন্তু বাংলা কথা লেখা এত সুন্দরভাবে থিয়েটারে ফিট করানো আমি অজিতেশদার মতন আর কাউকে দেখিনি, মানে অসাধারণ। গান শুনি মারাসাদের গান আমি একটা বার করে আমি মার্ক করে রেখেছি, ওইটা পরে বলে নিই। মারা একজন, সাদ একজন, দুজনই দেশের দেশের জন্য নেতা, দেশের কাজ করেন। তার মধ্যে সাদ বড় লোকদের একটু অন্যরকম, আর মারা আছে গরিব লোকেদের, পোলটারিয়ে। এবার সেখানে দুজনেরও অন্তর্দ্বন্দ্ব আছে, যেমন সারা দেশে থাকে, আমাদের দেশেও আছে। রাজনীতিতে মতভেদ, এরা রাজনীতিতে মতভেদ আছে এদের মধ্যে, এই এদিককার মতভেদ, ও ওদিককার মতভেদ, এই একপন্থী, এই বামপন্থী, তো দক্ষিণপন্থী, এরকম ব্যাপার। তা মারাকে সাধারণ লোকেরা খুব ভালোবাসে, এইবার সেই মারাকে হত্যা করবার জন্য খুঁজে বেড়াচ্ছে সাদের লোকেরা। এইবার তাই সেখানে গান দিয়ে বোঝানো, যেটা এই জিনিসটা তো নাটক করে ওইভাবে বোঝানো, কিন্তু নাটক 4 ঘন্টা 5 ঘন্টা নাটক হয়ে যাবে, সেই জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে চারিদিকে। হ্যাঁ, আর ভয়, মাইক্রোফোন সাউন্ড, মারাকে খুঁজছে পথে ঘাটে, মারাকে খুঁজছে পথে ঘাটে, দল কুত্তার দল, মারাকে খুঁজছে, মারাকে খুঁজছে গলিতে গলিতে, রক্ত পাগল। মারা কোথায়? মারা উদ্যত ছুরি মারার বুকেতে, শত্রুপক্ষ অন্যে, মারাকে চাই মারা, লক্ষ বুকের নিথর দেওয়াল, বন্ধু মারার জন্যে। বুকের রক্তে ভরে দেব নদী, ছুটে যাবে কল কল, মারা মারা মারায় আমাদের ঘন বেদনা,
সাধনা মারা, আর এক পক্ষ বলছে, ও পক্ষ যখন এ পক্ষ বলছে, মারায় আমাদের ঘন বেদনা মারা, মারায় আমাদের গোপন সাধনা মারা, মারায় আমাদের নিহিত ইচ্ছা যেদিন, মারায় আমাদের বিপ্লবের মারায় আমাদের নিহিত ইচ্ছা যেদিন, মারায় আমাদের বিপ্লবের মারায় আমাদের বুকের সরসিতে বুকের লাল কমল মারা, মারা, মারা। এই সিচুয়েশনের সঙ্গে আপনার কটা প্রোডাকশন আপনি করেছেন? না, একটাই করছি। অজিতেশ দা তার নাটকে নিজেই মিউজিক করতেন, অভাব মিউজিক হোক, গানের সুর হোক, তার যিনি যেগুলো উনি মিউজিক করছেন সেগুলো গান আপনি গিয়েছেন, সেরকম হয়েছে? না, তা হয়নি। উনি নিজে হয়তো হতো, তার দলে থাকে, তার দলটা সেভাবে থাকা হয়নি আমার। ওর সাথে যারা করতেন তারা হচ্ছে, একজনের নাম ছিল পল্লব মুখার্জি, আরেকজনের নাম পরিতোষ পাল। ওরা দুজন করতেন, নামটা বলা উচিত। ওরা নান্দিকাও ছিলেন এবং অজিতেশ দার গানের সাথে হারমোনিয়াম ওরা সহযোগিতা করতেন সবসময় এই সমস্ত গানগুলোতে। আগের 3 পয়সার পালা বা ভালো মানুষ, এবার ফোন করতে আসছে, সে সাথে পাঠিয়েছে, সেখান থেকে আসছে। প্যারিসেতে এলো এক নতুন গায়ের মেয়ে, নাম তার শার্লট কোর্নে। তখন শহরের ধনীদের গলা কেটে কেটে দৌড়ে দৌড়ে স্বাগতম শার্লট কোর্নে, স্বাগতম শার্লট কোর্নে। সবশেষ পড়াশ গাই স্বাগতম শার্লট কোর্নে। মেয়েটা মাইনে আসছে, ওরা সেই হচ্ছে মেয়েটা মাইনে হাতে আস্তে আস্তে আস্তে। তখন আমি গাইছে, এই যে ছুরি, ভালো ছুরি হবে, ছুরি কাছে ব্লেড খুব যা চাইবে, কাটবার ছিঁড়বার রক্তপাত করবার মাংস কেটে জুড়বার মিশিয়ে কেটে মুড়বার নেবেন, নিয়ে যান। স্বাগতম শার্লট কোর্নে, স্বাগতম শার্লট কোর্নে। আমাদের শহরেতে আরো নানা মজা আছে, নানাবিধ ঢং আছে, বহুবিধ রং আছে, 1 লাখ সং আছে। সারাদিন কাজ করে রাত্রিরে ঘুম দেয় দৌড় দে, শুধু ঘুমোয় না শার্লট কোর্নে। এই যে ছুরি কাছে ব্লেড খুব যা চাইবে, কাটবার ছিঁড়বার রক্তপাত করবার শিরকে জুড়বার নেবেন, নিয়ে যান। স্বাগতম শার্লট কোর্নে, স্বাগতম শার্লট কোর্নে। শার্লট কোর্নে কিনলো একটা ছুরি ধারালো, আর তক্ষুরি কি যে একটা সে হারালো। ভ্যালু ভ্যালু ছুটলো মেয়েটা খুব জোরে, সাবধান শার্লট কোর্নে। 8টা গান ছিল, আমি 2-3টে গেয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খুব বিখ্যাত হয়েছিল একটা গান, সেটা গেয়ে দিচ্ছি। এটা মিডল ক্লাস ফ্যামিলি কিরকম থাকে একটা দেশের মধ্যে, হয়তো আমাদের এখানেও সেরকম হতে পারে। মানে ধান্দাবাজ, রেশন লাইন নেবার সময় সে আগে যাবে, আন্দোলনে থাকবে না, মারামারি গোলমাল নেই, কিন্তু পাবার বেলা সে আছে, লাইন দেবে, দাঁড়াবে, চাই, এরকম। এদিকে খুব ভালো ভালো ভাব, মিষ্টি মিষ্টি ভাব। গর্তের ভেতর থাকি আমরা, শক্ত গায়ের চামড়া, ভাবটা কবি বাছুর বাছুর, কিন্তু আমরা দামড়া। গর্ত বড় ভালো, বড় ভালো গর্ত, গর্ত বড় ভালো, বড় ভালো গর্ত। গর্তের ভেতর থাকি আমরা, শক্ত গায়ের চামড়া, ভাবটা করি বাছুর বাছুর, কিন্তু আমরা দামড়া। গর্ত বড় ভালো, বড় ভালো গর্ত।
আমার ঠাকুর দাদাও এমনি রক্তেতে বাস করত, খিদে পেলেই উঠে আসতো একটু মাঠে চলতো, পেট বললে আমার শুরু আশ্রয় ছিল গর্ত, তাহা গর্ত বড় ভালো, তাহা বড় ভালো গর্ত। কাউকে ভালো খেতে দেখলেই জিভে লালা ঝরত, কিন্তু একটু চাইতে গেলে লজ্জায় পুরো মরত। কাউকে ভালো খেতে দেখলেই জিভে লালা ঝরত, কিন্তু একটু চাইতে গেলে লজ্জায় পুরো মরত। আবার শুনো তখনই সে আশ্রয় নিত গর্ত, তাহা গর্ত বড় ভালো, তাহা বড় ভালো গর্ত। দিন রাত্রি বুড়ো দাদু একটা নেংটি পড়তো, সবাইকে সে মেনে চলতো, সবাইকে সে ধরতো। কেউ তাকে হেঁকে বলতো বুড়ো বেটা শর্ত, অগ্নি বুড়ো ঠক ঠক কেটে আশ্রয় নিতে হতো, তাহা গর্ত তাহা বড় ভালো গর্ত। বিখ্যাত সব গান, এটা বিখ্যাত হয়েছিল। কারণ আপনার কাছে তো আরো অসংখ্য গান আছে, অসংখ্য কথা আছে। সে তো 7 দিন লেগে যাবে, 7 দিন লেগে যাবে। তাহলে আমরা এই গানটাই শেষ শুনি। গানটা জি মারাসা, এটাই মারাসা দাঁড়ি। এইবার ওখানে মারা হয়ে যায়, ওকে মারে, মারাকে মারে সাথে। তবে গানটা আসছে। জাগো 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 বলে ডাকলেও জাগবে না তুমি আর, চেতা দেহে ছুরি খুঁড়ো ভার, বসে গেছে দুর্বার। হলো না আর লড়াই জেতা। তুমি শিখিয়েছিলে রক্ত রক্ত চাই, চাই বিপ্লব, স্নেহ দয়া মায়া সব, কিছু নয় কিছু নয় বিপ্লবী সব। সেই কথা সেই শেখা দেওয়ালে দেওয়ালে লেখা, খাটলো যে তোমারই বেলায়। ইতিহাস হায় হায় যে যে কথা বলে যায়, শিখলে না তুমি তাই জনতা